অর্থনীতিতে না কিছু বেসিক কনসেপ্ট আছে যেগুলো পুরো বিষয়টা বুঝতে খুব সাহায্য করে। আর পারফেক্ট কম্পিটিশন বা পূর্ণাঙ্গ প্রতিযোগিতা ঠিক তেমনই একটা ভিত্তি। তো চলুন আজকে এই বিশেষ বাজার ব্যবস্থার একেবারে ভেতরে ঢুকে দেখা যাক। এই আলোচনায় আমরা কয়েকটা খুব জরুরি প্রশ্নের উত্তর খুঁজব, যেমন পূর্ণাঙ্গ প্রতিযোগিতা জিনিসটা আসলে কি, কেন এই বাজারের বিক্রেতাদেরকে একরকম বাধ্য হয়েই দাম গ্রহীতা বা প্রাইস টেকার হতে হয়। এরপর আমরা দেখব সেই বিশেষ নিয়মটা যেটা দিয়ে তারা তাদের লাভ সবচেয়ে বেশি করার চেষ্টা করে। আর একদম শেষে দেখব এই চেষ্টার ফল কি হয়, মানে লাভ হয়, ক্ষতি হয় নাকি কোনোটাই না। আচ্ছা, তাহলে শুরু করা যাক। পূর্ণাঙ্গ প্রতিযোগিতা বলতে ঠিক কি বোঝায়, আর কোন কোন শর্ত থাকলে একটা বাজারকে আমরা এরকম বলতে পারি? একেবারে সহজ করে বললে এটা এমন একটা আদর্শ বাজার যেখানে কম্পিটিশন থাকে একদম চরমে, মানে ভাবা যেতে পারে একটা বিশাল কৃষি পণ্যের বাজারের কথা। হ্যাঁ, এটা অর্থনীতির একটা থিওরিটিক্যাল মডেল, কিন্তু বাস্তব দুনিয়ায় কৃষি পণ্যের বাজার এর খুব কাছাকাছি একটা উদাহরণ। এখানে এত এত বিক্রেতা থাকে যে কোনো একজনের পক্ষে একা বাজারকে একটুও প্রভাবিত করা সম্ভব না। এই বাজারটা তৈরি হওয়ার জন্য 4টে মূল শর্ত আছে। 1. এখানে অসংখ্য ক্রেতা আর বিক্রেতা থাকবে। 2. সবার পণ্য একদম একরকম, মানে সমজাতীয়। ধরুন আলু বা পেঁয়াজ, একজনের থেকে আরেকজনেরটা আলাদা করা মুশকিল। 3. সবার কাছে বাজার সম্পর্কে পুরো তথ্য থাকে। আর 4 নম্বর, যে কেউ এই বাজারে ঢুকতে বা বেরিয়ে যেতে পারে, কোনো বাধা বিপত্তি নেই। এই সবকটা শর্ত যখন একসাথে মিলে যায়, তখন কোনো একজন বিক্রেতার পক্ষে দাম নিয়ন্ত্রণ করাটা এক কথায় অসম্ভব হয়ে পড়ে। আর এখানেই এই বাজারের ফার্মগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা চলে আসে। দামের ওপর তাদের বিন্দুমাত্র কোনো নিয়ন্ত্রণ থাকে না। বাজার যে দামটা ঠিক করে দেয়, তাদের শুধু সেটা মেনে নিতে হয়। তাহলে প্রশ্ন হল, দামটা ঠিক করে কে? উত্তরটা খুব সোজা, পুরো বাজার। মানে একদিকে আছে লক্ষ লক্ষ ক্রেতার ডিমান্ড বা চাহিদা, আর অন্যদিকে হাজার হাজার বিক্রেতার সাপ্লাই বা যোগান। এই দুটো অদৃশ্য শক্তি যেখানে এসে মেলে, সেখানেই একটা ভারসাম্য দাম বা ইকুইলিব্রিয়াম প্রাইস তৈরি হয়। আর এই দামটা সবার জন্য এক। আর প্রত্যেকটা ফার্মকে কিন্তু এই দামটাই মেনে নিতে হয়। এই কারণেই তো এদেরকে প্রাইস টেকার বা দাম গ্রহীতা বলা হচ্ছে। ব্যাপারটা ভাবুন, যদি কোনো একটা ফার্ম ভাবে যে একটু বেশি দামে বিক্রি করবে, তাহলে কি হবে? ক্রেতারা সঙ্গে সঙ্গে অন্য বিক্রেতার কাছে চলে যাবে, কারণ জিনিসটা একই আর বাজারে বিক্রেতারও কোনো অভাব নেই। এখানে একটা খুব ইন্টারেস্টিং পার্থক্য আছে, যেটা বোঝা খুব জরুরি। দেখুন, বাঁদিকে পুরো বাজারের যে ডিমান্ড কার্ভ, সেটা নিচের দিকে নেমে গেছে, কিন্তু ডানদিকে একটা মাত্র ফার্মের জন্য যে ডিমান্ড কার্ভ, সেটা একদম সোজা, একটা অনুভূমিক রেখা। কেন এমন হয়? কারণ ওই একটা ফার্ম বাজারের তুলনায় এতটাই ছোট যে সে ওই বাজার দরে যত খুশি বিক্রি করতে পারে, তাতে বাজারের দামে কিছু এসে যাবে না। কিন্তু সে যদি 1 পয়সাও দাম বাড়ানোর চেষ্টা করে, সঙ্গে সঙ্গে তার সব ক্রেতা অন্য দোকানে চলে যাবে। তাই ওই ফার্মের কাছে দামটা একদম স্থির। তাহলে এখন প্রশ্নটা হলো, যদি দামই নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে একটা ফার্ম তার লাভটা বাড়াবে কিভাবে? কোন জিনিসটা তাদের হাতে আছে? উত্তরটা হলো, তারা কতটা উৎপাদন করবে সেই পরিমাণটা, মানে কোয়ান্টিটি। এই একটাই সিদ্ধান্ত তারা নিতে পারে। আর এখানে অর্থনীতির সেই বিখ্যাত গোল্ডেন রুল বা সোনালি নিয়মটা চলে আসে। নিয়মটা হলো MR=MC, মানে মার্জিনাল রেভিনিউ সমান সমান মার্জিনাল কস্ট। ব্যাপারটা খুব সহজ। একটা অতিরিক্ত ইউনিট বানাতে যেটুকু এক্সট্রা খরচ হয়, সেটা হলো মার্জিনাল কস্ট, আর ওই ইউনিটটা বিক্রি করে যেটুকু এক্সট্রা আয় হয়, সেটা হলো মার্জিনাল রেভিনিউ। যতক্ষণ পর্যন্ত আয়টা খরচের চেয়ে বেশি, ততক্ষণ উৎপাদন চালিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। ঠিক যে পয়েন্টে এসে দুটোর সমান সমান হয়ে যায়, অর্থাৎ MR=MC, সেখানে উৎপাদন থামালে লাভটা সবচেয়ে বেশি হবে। আর পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে ব্যাপারটা আরও সোজা, কারণ এখানকার ফার্মসগুলো তো প্রত্যেকটা জিনিস একই বাজার দরে বিক্রি করে। তাই একটা অতিরিক্ত ইউনিট বিক্রি করলে তাদের যে অতিরিক্ত আয় বা মার্জিনাল রেভিনিউ হয়, সেটা ওই বাজার দাম বা প্রাইসের সমানই হয়। তাহলে তাদের জন্য লাভ সর্বোচ্চ করার নিয়মটা কি দাঁড়ালো? খুব সহজ, P=MC, মানে তারা সেই পর্যন্তই উৎপাদন করবে যেখানে দাম আর প্রান্তিক খরচ সমান হয়।
বেশ, এখন আমরা দেখব যে এই P=MC নিয়মটা মেনে চললে স্বল্প মেয়াদে একটা ফার্মের কপালে কি কি ঘটতে পারে। মূলত 3টে ঘটনা ঘটতে পারে। লাভ হতে পারে, লোকসান হতে পারে, অথবা লাভ লোকসান কিছুই না, যাকে আমরা ব্রেক ইভেন বলি। প্রথমে আসা যাক লাভের পরিস্থিতিতে, যেটাকে বলা হয় সুপার নরমাল প্রফিট। এই গ্রাফটার দিকে তাকান। এই যে সোজা অনুভূমিক রেখাটা, এটা হলো বাজার দর বা প্রাইস। আর ওই যে এর মতো বাঁকানো রেখাটা, ওটা হলো অ্যাভারেজ টোটাল কস্ট বা ATC, মানে প্রতিটা জিনিস বানাতে গড়ে কত খরচ হচ্ছে। এবার খেয়াল করুন, দামের রেখাটা কিন্তু খরচের রেখার ওপরে আছে। তার মানে কি? তার মানে হলো প্রতিটা জিনিস যে দামে বিক্রি হচ্ছে সেটা বানানোর খরচের চেয়ে বেশি। আর ফার্মটা যখন P=MC নিয়ম মেনে উৎপাদন করবে, তখন এই যে শেড করা অংশটা দেখছেন, এটাই হলো তার মোট মুনাফা। এবার দ্বিতীয় পরিস্থিতিটা দেখি। এটাকে বলে নরমাল প্রফিট বা স্বাভাবিক মুনাফা। এখানে দেখুন, দামের রেখাটা মানে প্রাইস লাইনটা গড় খরচের যে কার্ভটা আছে, অর্থাৎ ATC, তার ঠিক সর্বনিম্ন বিন্দুটাকে ছুঁয়ে গেছে। এর মানে হলো প্রতিটা জিনিস বিক্রি করে যে আয় হচ্ছে আর সেটা বানাতে যে গড় খরচ হচ্ছে, দুটো একদম সমান। এখানে কোনো বাড়তি অর্থনৈতিক লাভ হচ্ছে না, কিন্তু সমস্ত খরচ উঠে আসছে। একেই আমরা বলি ব্রেক ইভেন পয়েন্ট। সোজা কথায়, লাভও নেই, লোকসানও নেই। আর শেষে আসছে লোকসানের পরিস্থিতি। দেখুন, এখানে বাজার দামটা এতটাই কমে গেছে যে প্রাইস লাইনটা অ্যাভারেজ টোটাল কস্ট বা ATC কার্ভের নিচে নেমে গেছে। ফর্মটা যদি P=MC নিয়ম মেনে উৎপাদন করেও, তাহলেও প্রতিটা জিনিস বিক্রি করে যে টাকা পাচ্ছে সেটা বানানোর খরচের চেয়ে কম। ফলে এই যে শেড করা আয়তক্ষেত্রটা, এটাই হলো ফর্মটার মোট লোকসান। এটাকেই বলে স্বল্প মেয়াদী ক্ষতি। তাহলে এই পুরো আলোচনা থেকে একটা ফার্ম স্বল্প মেয়াদের কি শিখতে পারে? তাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা ঠিক কেমন হওয়া উচিত? পুরো ব্যাপারটা এক জায়গায় করলে দাঁড়ায়, প্রথমত ফার্মকে বাজার দরটা মেনে নিতেই হবে, এটা নিয়ে কিছু করার নেই। দ্বিতীয়ত, P=MC নিয়ম ব্যবহার করে ঠিক করতে হবে কতটা উৎপাদন করা হবে। আর সবশেষে দেখতে হবে যে ওই দামে তার গড় খরচটা উঠছে কিনা। আর এটার উপর ভিত্তি করেই ঠিক হবে যে ফার্মটা লাভে থাকবে, লোকসানে পড়বে, নাকি ব্রেক ইভেন অবস্থায় থাকবে। এই কথাটা কিন্তু মূল বিষয়টাকে খুব সুন্দরভাবে বলে দিচ্ছে। স্বল্প মেয়াদে এই 3টে ফলাফলের যে কোনো একটাই হতে পারে। কারণটা হলো, নতুন ফর্মের বাজারে ঢুকতে বা পুরনো ফর্মের বাজার ছেড়ে বেরিয়ে যেতে তো সময় লাগে। বাজারটা সঙ্গে সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে না। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। এই যে স্বল্পমেয়াদী পরিস্থিতিগুলো আমরা দেখলাম, এগুলোই কিন্তু দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্ম দেয়। একবার ভাবুন তো, যদি ফার্মগুলো লাগাতার লোকসান করতে থাকে, তাহলে কি তারা ব্যবসা চালিয়ে যাবে? আর অন্যদিকে যদি বিশাল লাভ হতে থাকে, তাহলে কি সেই লাভের লোভে নতুন প্রতিযোগীরা বাজারে ছুটে আসবে না? এই প্রশ্নগুলোই আমাদের নিয়ে যায় অর্থনীতির আরও একটা ইন্টারেস্টিং আলোচনার দিকে, দীর্ঘমেয়াদী ভারসাম্য। কখনো কি ভেবে দেখেছেন, একটা ব্যবসা লস করছে, তবুও কেন মালিক সেটা চালিয়ে যাচ্ছেন? শুনতে অদ্ভুত লাগলেও এর পেছনে কিন্তু একটা শক্ত যুক্তি আছে। আজকের আলোচনায় আমরা সেই অবাক করা যুক্তিটাই খুঁজে বের করব। আচ্ছা, নিজেকেই প্রশ্নটা করে দেখুন তো, যদি আপনার একটা ব্যবসা থাকত আর সেটা প্রতিদিন লস করত, আপনি কি সেটা খোলা রাখতেন? বেশিরভাগেরই উত্তর হবে না, তাই না? কিন্তু অর্থনীতির জগতে উত্তরটা সবসময় এত সহজ হয় না, আর এটাই আমাদের আজকের আলোচনার মূল রহস্য। তো এই রহস্যের গভীরে যাওয়ার আগে আমাদের একটা প্রেক্ষাপট বুঝতে হবে। আমরা কথা বলছি পূর্ণাঙ্গ প্রতিযোগিতা বা পারফেক্ট কম্পিটিশন নিয়ে। জিনিসটা কি? সহজ ভাষায়, এমন একটা বাজার যেখানে একই রকম জিনিস বিক্রি করে এমন অনেকগুলো ফার্ম আছে। যেমন ধরুন, কাঁচা বাজারের আলুর দোকান বা রাস্তার পাশে পরপর থাকা পেট্রোল পাম্প। এখানে কোনো একজন বিক্রেতা একা দাম বাড়াতে বা কমাতে পারে না। বাজার যে দাম ঠিক করে দেয় তাকে সেটাই মেনে নিতে হয়। আচ্ছা, প্রথম পর্ব। এই ধাঁধার সমাধানের প্রথম ধাপ হল একটা ব্যবসার খরচগুলো ঠিকঠাক বোঝা। দেখুন, যে কোনো ব্যবসার খরচকে আমরা মোটা দাগে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্থির খরচ বা ফিক্সড কস্ট, আরেকটা হলো পরিবর্তনশীল খরচ বা ভ্যারিয়েবল কস্ট। স্থির খরচটা হলো এমন খরচ যা উৎপাদনের সাথে বদলায় না। যেমন ধরুন, দোকানের ভাড়া। দোকান খুললেও ভাড়া দিতে হবে, বন্ধ রাখলেও দিতে হবে।
আর পরিবর্তনশীল খরচ হলো যেটা উৎপাদনের সাথে সাথে বাড়ে কমে, যেমন কাঁচামাল। যত বেশি উৎপাদন হবে তত বেশি কাঁচামাল লাগবে, খরচও তত বাড়বে। এই দুই খরচের পার্থক্যটা বুঝতে পারলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ব্যাপারটাকে আরও সহজভাবে ভাবা যাক। ধরুন, স্থির খরচটা হলো আপনার বাসার ভাড়া। আপনি মাস জুড়ে বাসায় থাকুন বা ছুটিতে বাইরে ঘুরতে যান, মাস শেষে কিন্তু ভাড়াটা ঠিকই দিতে হচ্ছে। অন্যদিকে পরিবর্তনশীল খরচটা হলো আপনার মাসের বাজারের খরচ। যত বেশি রান্নাবান্না করবেন, যত বেশি লোকজন খাওয়াবেন, খরচ তত বাড়বে। সোজা কথা, স্থির খরচটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু পরিবর্তনশীল খরচটা উৎপাদনের ওপর নির্ভর করে। চলুন একটা উদাহরণ দেখি। প্যাটস পিৎজা কিচেনের টেবিলটার দিকে খেয়াল করুন। যখন একটাও পিৎজা বানানো হচ্ছে না, মানে আউটপুট শূন্য, তখনও কিন্তু $10 ফিক্সড কস্ট বা স্থির খরচ হয়েই যাচ্ছে। হয়তো এটা দোকানের ভাড়া। এবার দেখুন, যেই একটা পিৎজা বানানো হলো, পরিবর্তনশীল খরচ যোগ হলো $11। মোট খরচ দাঁড়ালো $21। যত পিৎজা বাড়ছে, পরিবর্তনশীল খরচও বাড়ছে। আর মোট খরচটা হলো ওই স্থির আর পরিবর্তনশীল খরচের যোগফল। তো খরচাপাতির ব্যাপারটা তো বোঝা গেল। এবার আসা যাক আসল জায়গায়, মানে দ্বিতীয় পর্বে। এই খরচের হিসাবটাই কিভাবে একটা কোম্পানিকে লোকসানের মুখেও ব্যবসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে সাহায্য করে, সেটাই এখন দেখব। সাধারণ বুদ্ধিতে কি মনে হয়? সিদ্ধান্তটা তো সোজাসাপটা হওয়া উচিত, তাই না? লাভ হলে ব্যবসা চলবে, লোকসান হলে ঝাঁপ বন্ধ। কিন্তু প্রশ্ন হলো, বাস্তবেও কি ব্যাপারটা এতটাই সাদাকালো? না, একদমই না। আসল খেলাটা অন্য জায়গায়। যখন বাজার খারাপ যায়, তখন একজন ব্যবসায়ীর কাছে অপশন দুটো থাকে না, যে লাভ করব নাকি লোকসান করব। তখন আসল সিদ্ধান্তটা নিতে হয় এই দুয়ের মধ্যে, কোন পথে গেলে লোকসানটা সবচেয়ে কম হবে। এই গ্রাফটা দেখো, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। এখানে দামের যে লাইনটা MR1, সেটা গড় মোট খরচের ATC লাইনের নিচে। তার মানে ফার্মটা লোকসান করছে। কিন্তু মজার ব্যাপার হলো, দামের লাইনটা কিন্তু গড় পরিবর্তনশীল খরচের ABC লাইনের উপরে আছে। এর মানে কি? এর মানে হলো, প্রতিটা পণ্য বিক্রি করে যে টাকা আসছে, তা দিয়ে ওই পণ্যটা বানানোর খরচ, মানে পরিবর্তনশীল খরচটা উঠে যাচ্ছে, এবং তারপরও হাতে কিছু টাকা থাকছে। এই বাড়তি টাকাটা দিয়ে তখন স্থির খরচের একটা অংশ মেটানো যাচ্ছে। এখন ভাবুন, যদি ফার্মটা উৎপাদন একদম বন্ধ করে দিত, তাহলে তো পুরো স্থির খরচটাই পকেট থেকে যেত, তাই না? তার চেয়ে উৎপাদন চালিয়ে গিয়ে যদি স্থির খরচের কিছুটাও কমানো যায়, তাহলে লোকসানটা তো কমল। আচ্ছা, তাহলে এখন কিছু সুনির্দিষ্ট নিয়মকানুন বা টার্ম জেনে নেওয়া যাক। তৃতীয় পর্বে আমরা দেখব ঠিক কোন পয়েন্টে গিয়ে একটা ফার্ম সিদ্ধান্ত নেয়। প্রথমে আসছে শাটডাউন পয়েন্ট। এটা হলো সেই ডেডলাইন, মানে পণ্যের দাম বাজারে এতটাই কমে গেছে যে সেটা বিক্রি করে যা টাকা আসছে তা দিয়ে পণ্যটা বানানোর খরচই উঠছে না, কাঁচামালের দামও উঠছে না। এমন পরিস্থিতিতে উৎপাদন চালিয়ে যাওয়া মানে হলো লোকসানের বোঝা আরও ভারী করা। এর চেয়ে বরং সাময়িকভাবে উৎপাদন বন্ধ করে দেওয়াটাই ভালো। চলুন আবার আমাদের প্যাটস পিৎজার উদাহরণে ফিরে যাই। ধরুন, একটা পিৎজা বানাতে প্যাটের পরিবর্তনশীল খরচ হয় $10। এখন বাজারে যদি পিৎজার দাম $9 নেমে আসে, তাহলে কি হবে? প্রতিটা পিৎজা বিক্রিতে তার সরাসরি $1 করে লোকসান হবে। এর উপর তো স্থির খরচ আছেই। এর চেয়ে দোকানটা সাময়িক বন্ধ রেখে শুধু ভাড়ার লোকসান গোনাটাই তো ভালো, তাই না? এই $10ই হলো প্যাটের শাটডাউন পয়েন্ট। এর ঠিক উল্টো দিকে আছে ব্রেক ইভেন পয়েন্ট। এটা হলো সেই স্বপ্নের বিন্দু যেখানে ব্যবসার মোট আয় আর মোট খরচ সমান সমান, মানে লাভও নেই, লোকসানও নেই। ব্যবসার স্থির খরচ, পরিবর্তনশীল খরচ সব উঠে আসছে। দীর্ঘমেয়াদী টিকে থাকতে হলে প্রত্যেকটা ব্যবসাকে অন্তত এই ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাতেই হয়। চতুর্থ পর্বে আমরা আলোচনা করব দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিয়ে, মানে সাময়িকভাবে ব্যবসা বন্ধ করা আর একেবারে ব্যবসা গুটিয়ে ফেলার মধ্যে পার্থক্যটা কি। এই যে এখানে ডেল্টা ট্রাস্ট কর্পোরেশনের একটা চিঠি থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে, এটা একটা দারুণ বাস্তব উদাহরণ। তারা বলছে যে বসন্তকালে ব্যবসা বাড়লে তারা আবার প্ল্যান চালু করবে। তার মানে তারা বাজার থেকে একেবারে বেরিয়ে যাচ্ছে না, তারা শুধু খারাপ সময়ের জন্য সাময়িকভাবে উৎপাদন বন্ধ রেখেছে। এটাকেই বলে স্বল্পমেয়াদী শাটডাউন। কিন্তু ভাবুন তো, যদি বসন্ত এলেও বাজারের অবস্থার কোনো উন্নতি না হয়, যদি দামটা দীর্ঘ সময় ধরে তাদের ব্রেক ইভেন পয়েন্টের নিচেই থেকে যায়, তখন কোম্পানিটা বুঝতে পারবে যে এই ব্যবসায় আর টিকে থাকা সম্ভব না, আর তখনই তারা বাজার থেকে স্থায়ীভাবে বেরিয়ে যাওয়ার বা এক্সিট করার সিদ্ধান্ত নেবে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা আমরা এই ডিসিশন ট্রি দিয়ে বুঝতে পারি। খুব সহজ। যদি দাম গড় মোট খরচের চেয়ে বেশি হয়, তাহলে তো লাভই লাভ। যদি দাম মোট খরচের চেয়ে কম কিন্তু পরিবর্তনশীল খরচের চেয়ে বেশি থাকে, তাহলে লোকসান হলেও উৎপাদন চালিয়ে যেতে হবে যাতে লোকসানটা কমানো যায়।
দাম যদি পরিবর্তনশীল খরচেরও নিচে নেমে যায় তাহলে সাময়িকভাবে শটডাউন। আর যদি মনে হয় দীর্ঘমেয়াদেও দাম মোট খরচের নিচে থাকবে তাহলে ব্যবসা গুটিয়ে ফেলায় ভালো। তো এখন তো পুরো যুক্তিটা জানা গেল। এবার যখন আপনার আশেপাশে কোনো দোকান বা ব্যবসাকে দেখবেন, একটু অন্যভাবে ভাবার চেষ্টা করবেন। তারা কি সত্যি লাভের মুখ দেখছে, নাকি বাজারের ভালো সময়ের অপেক্ষায় কোনো মতে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে? বিষয়টা কিন্তু বেশ ভাবার মতো, তাই না? আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা বাজারে যেখানে প্রচুর প্রতিযোগিতা, সেখানে একটা কোম্পানি ঠিক কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় যে তারা কতটুকু জিনিস বানাবে? বা ধরুন, আরও বড় প্রশ্নটা হলো, কখন প্রোডাকশন চালিয়ে যাওয়ার চেয়ে সবকিছু গুটিয়ে নেওয়াই বেশি লাভজনক? চলুন আজ এই ব্যাপারটাই একটু সহজ করে বুঝে নেওয়া যাক। দেখুন, প্রত্যেকটা ফার্মকেই কিন্তু এই একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হয়। তারা কি লাভ করছে, নাকি কোনো মতে টিকে আছে, নাকি লোকসান গুনছে? আর মজার ব্যাপার হলো, এই সব কিছুর পেছনে কিন্তু একটাই গোল্ডেন রুল কাজ করে। চলুন সেই নিয়মটাই এখন আমরা দেখব। তো কোনো সিদ্ধান্তের আগে আমাদের তো আগে খেলার মাঠটা চিনে নিতে হবে, তাই না? মানে ফার্মটা ঠিক কোন পরিস্থিতিতে কাজ করছে সেটা বুঝতে হবে। আমরা যে বাজারটা নিয়ে কথা বলছি সেটার নাম হলো পূর্ণ প্রতিযোগিতা বা পারফেক্ট কম্পিটিশন। ভাবুন তো, এমন একটা মার্কেটের কথা যেখানে আপনার মতো আরও হাজার হাজার বিক্রেতা ঠিক একই জিনিস বিক্রি করছে। এখানে কিন্তু কোনো একজন বিক্রেতা একা দাম বাড়াতে বা কমাতে পারে না। বাজার যে দাম ঠিক করে দেয় তাকে সেটাই মেনে নিতে হয়। এক কথায় তারা হলো প্রাইস টেকার। আর এই প্রাইস টেকার ফার্মগুলোর জন্যেই আছে সেই গোল্ডেন রুলটা। নিয়মটা হলো, ততক্ষণই উৎপাদন করো যতক্ষণ একটা অতিরিক্ত ইউনিট বানানোর খরচ ওই ইউনিটটা বিক্রি করে পাওয়া আয়ের চেয়ে কম বা সমান থাকে। মানে যেখানে আপনার মার্জিনাল রেভিনিউ এমআর আর মার্জিনাল কস্ট এমসি সমান হবে, ঠিক সেই পয়েন্ট পর্যন্তই আপনি প্রোডাকশন করবেন। এটাই হলো ম্যাক্সিমাম লাভের জায়গা। আচ্ছা, পরের সিনারিওগুলো ভালোভাবে বোঝার জন্য আমাদের 3টা গ্রাফিক্যাল টুলসের সাথে একটু বন্ধুত্ব করে নিতে হবে। একটা হলো ইউ শেপের অ্যাভারেজ কস্ট বা গড় খরচ কার্ভ, আরেকটা হলো মার্জিনাল কস্ট বা প্রান্তিক খরচ কার্ভ, আর সবশেষে একটা ফ্ল্যাট প্রাইস লাইন যেটা বাজারের দামটা দেখাচ্ছে। তো চলুন সবচেয়ে সেরা সিনারিওটা দিয়েই শুরু করা যাক। মানে যখন একটা ফার্ম দারুণ লাভ করছে, এই গ্রাফটার দিকে একবার তাকাই চলুন। খেয়াল করে দেখুন, প্রাইস লাইনটা পি কিন্তু অ্যাভারেজ কস্ট এসি কার্ভের বেশ খানিকটা ওপরে আছে। যখনই এমনটা দেখবেন, বুঝে নেবেন যে ফার্মটার পোয়া বাড়ো, মানে তারা প্রতিটা জিনিস বানাতে যা খরচ করছে তার চেয়ে বেশি দামে বিক্রি করতে পারছে। তাহলে ফার্মটা বানাবে কতটুকু? এখানেই আমাদের সেই গোল্ডেন রুলটা কাজে আসবে। দেখুন, প্রাইস লাইনটা যেটা এখানে এমআর লাইনও মার্জিনাল কস্ট এমসি কার্ভকে ই পয়েন্টে কাট করেছে, ঠিক ওই পয়েন্টটাই হলো আমাদের টার্গেট। ওখান থেকে সোজা নিচে নামলেই আমরা পেয়ে যাব সবচেয়ে লাভজনক প্রোডাকশনের পরিমাণ, অর্থাৎ কিউ। গ্রাফের একটা মজা আছে, এখানে আমরা লাভ লোকসানকে ছবির মতো দেখতে পারি। দেখুন, মোট আয় কত, দাম ওপি গুণ পরিমাণ ও কিউ, মানে এই পুরো ওপিই কিউ বক্সটা। আর মোট খরচ কত, ওই একই পরিমাণ বানাতে প্রতিটার গড় খরচ ওসি গুণ পরিমাণ ও কিউ, মানে এই ছোট ওসি বি কিউ বক্সটা। তো ছবিতেই একদম পরিষ্কার, তাই না? আয়ের বক্সটা খরচের বক্সের চেয়ে বড়। আর এই দুই বক্সের মধ্যে যে ফারাক, মানে এই যে শেড করা সিপিবি অংশটা, এটাই হলো ফার্মটার সুপার নর্মাল প্রফিট বা অস্বাভাবিক মুনাফা। কিন্তু সবসময় তো বাজার একরকম থাকে না, তাই না? ধরুন কোনো কারণে বাজারের দামটা কমে গেল, তখন কি হবে? চলুন দেখি। এইবার খেয়াল করে দেখুন, দাম কমতে কমতে এমন একটা জায়গায় এসে থেমেছে যেখানে ওটা অ্যাভারেজ কস্ট এসি কার্ভের একদম মিনিমাম পয়েন্টটাকে ছুঁয়ে যাচ্ছে। এই বিশেষ পয়েন্টটাকেই বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। এখানে যা হচ্ছে তা হলো ফার্মের মোট আয় আর মোট খরচ একদম সমান সমান, মানে অর্থনৈতিক লাভ শূন্য। এখন লাভ শূন্য শুনে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটাকে বলা হয় নর্মাল প্রফিট। কারণ এর মানে হলো ফার্মটা তার সব খরচ, এমনকি উদ্যোক্তার নিজের সময় আর টাকার যে বিকল্প ব্যবহার হতে পারত, সেই সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্টও তুলে আনতে পারছে। সোজা কথায় কোনো লোকসান হচ্ছে না, টিকে থাকার জন্য যা দরকার তা হয়ে যাচ্ছে। কিন্তু ভাবুন তো, বাজারের অবস্থা যদি এর চেয়েও খারাপ হয়, যখন একটা ফার্মকে লোকসান করেই প্রোডাকশন চালিয়ে যেতে হয়, তখন কি হয়?
এবার দেখুন কি অবস্থা। প্রাইস লাইনটা অ্যাভারেজ কস্ট কার্ভের নিচ দিয়ে যাচ্ছে। এর সোজা মানে হলো ফার্মটা প্রতিটা জিনিস বিক্রি করে যে দাম পাচ্ছে সেটা বানানোর গড় খরচের চেয়েও কম। আমরা যদি আবার আমাদের বক্সের হিসাবে ফিরে যাই তাহলে দেখব যে মোট আয়ের যে বক্সটা ওপিকিউ সেটা এখন মোট খরচের বক্সের ওসিবিকিউ চেয়ে বেশ ছোট হয়ে গেছে। আর এই যে খরচের বক্সটা আয়ের বক্সের চেয়ে যতটা বড়, মানে এই শেড করা সিপিইবি অংশটা, এটাই হলো ফার্মটার মোট লোকসানের পরিমাণ। এখানেই আসে আসল কঠিন প্রশ্নটা। যদি লোকসানই হয় তাহলে কি সাথে সাথেই ব্যবসা বন্ধ করে দেওয়া উচিত নাকি চালিয়ে যাওয়া উচিত? প্রশ্নটা খুবই যৌক্তিক, তাই না? লোকসান দিয়ে ব্যবসা চালিয়ে যাওয়ার মানে কি? উত্তরটা কিন্তু যতটা সহজ মনে হচ্ছে ঠিক ততটা নয়। একটা ব্যাপার আছে। এই উত্তরটা বোঝার জন্য আমাদের দুই ধরনের খরচকে আলাদা করতে হবে। একটা হলো ফিক্সড কস্ট বা স্থির খরচ, যেমন ধরুন দোকানের ভাড়া। আপনি প্রোডাকশন করুন বা না করুন, এই ভাড়াটা কিন্তু আপনাকে দিতেই হবে। আরেকটা হলো ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল খরচ, যেমন কাঁচামাল। প্রোডাকশন করলে খরচ আছে, না করলে নেই। তাহলে আসল যুক্তিটা কি? খুব মন দিয়ে শুনুন। যতক্ষণ পর্যন্ত একটা জিনিস বিক্রি করে যে দাম পাওয়া যাচ্ছে সেটা দিয়ে জিনিসটা বানানোর ভেরিয়েবল কস্ট উঠে আসছে এবং ফিক্স কস্টের সামান্য হলেও কিছু অংশ দেওয়া যাচ্ছে, ততক্ষণ প্রোডাকশন চালিয়ে যাওয়াই ভালো। কেন? কারণ যদি প্রোডাকশন পুরোপুরি বন্ধ করে দেন, আপনাকে কিন্তু পুরো ফিক্স কস্টটা, মানে পুরো ভাড়াটা পকেট থেকে দিতে হবে, যা হবে আরও বড় লস। কিন্তু যে মুহূর্তে দাম ভেরিয়েবল কস্টেরও নিচে নেমে যাবে, তখন আর এক মুহূর্ত নয়, ওই পয়েন্টটাই হলো শাটডাউন পয়েন্ট। আর এই আলোচনাটা আমাদের একটা দারুণ জিনিসে নিয়ে আসে। একটা ফার্মের মার্জিনাল কস্ট কার্ভের যে অংশটুকু শাটডাউন পয়েন্টের উপরে থাকে সেটাই আসলে ওই ফার্মের শর্ট রান সাপ্লাই কার্ভ বা স্বল্পমেয়াদী যোগান রেখা। কারণটা সহজ, তাই না? এই কার্ভটাই তো দেখাচ্ছে যে কোন দামে একটা ফার্ম কতটুকু জিনিস সাপ্লাই দিতে রাজি আছে। আমরা তো দেখলাম একটা ফার্ম কিভাবে প্রচুর লাভ করতে পারে, কিন্তু এটা আমাদের একটা খুব ইন্টারেস্টিং প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, পারফেক্ট কম্পিটিশনের মতো একটা বাজারে যেখানে নতুন প্রতিযোগীরা খুব সহজেই ঢুকতে পারে, সেখানে একটা ফার্মের এই অতিরিক্ত মুনাফা কতদিন পর্যন্ত টিকে থাকতে পারে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?